আর এক সপ্তাহ বাকি আছে সুমু আর সাদির বিয়ের। সবাই মোটামুটি ব্যস্ত। সুমুর খুব খেয়াল রাখছে পুরো পরিবার। তাদের একটামাত্র মেয়ে বলে কথা। কোনো কিছুতে কোনো কমতি রাখবে না। ইমার্জেন্সি ছাড়া সুমুর ভাই ভাবি ঘর থেকেই বের হয় না। রাকিবকে তো বিভিন্ন কাজে যেতে হয়, কিন্তু তা সুমুর বিয়ে রিলেটেড। আর বেচারি সুমু এদের অতিরিক্ত আদরে অতিষ্ঠ। নিজের রুমে ঘুমাচ্ছিল সুমু। এর মধ্যেই এক চিৎকারে ঘুম থেকে ধরফর করে উঠল। চোখ ভুলে নিয়ে মাথার পাশে থেকে ওড়না নিয়েই নিচে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে নীলকে দেখেই বেচারি উল্টো দৌড় দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হল না। নীল দৌড়ে সিঁড়ির কাছে এসে সুমুর বেনুনি ধরে টান মারল। নীল শয়তানের খালাতো বইন, শাকচুন্নির সতীন। তোরে আজকে কি করমু আমি? রেগে মেকি হেসে, কি হইছে ভাই? এমন করস কেন? নীল, এমন করি কেন না? অসভ্য মহিলা। তোর বিয়ের খবর কেন আমাকে ভাইয়া জানাবে? তুই মরছিলি শালা। চুল ছাড় আগে। আরেকবার চুল ধরলে তোরে টাক বানাই ফেলব। নীল, আগে আমার কথার জবাব দে। কি আজব তো! আমি কি আমার বিয়ের কথা নিজে ঢাক ঢোল পিটিয়ে বলবো? মানুষ আমারে নির্লজ্জ কইব। সর। সুমু কথা শেষ করেই নীলের পিঠে ধুম করে লাগিয়ে দিল এক থাপ্পড়। আর নীলও কম যায় না, সুমুর বেনুনি ধরে টান মারল। এর মধ্যেই সুমুর মা এসে বলতে শুরু করল, মা, এই সুমু, কি শুরু করলি রে? ছেলেটা আসতে না আসতেই মারামারি শুরু করছিস? নীল, দেখছ আম্মু, তোমার মাইয়া কেমন শয়তান। আসতে না আসতেই মারতেছে আমারে। ওরে বাটপার, আমি আগে শুরু করছি না তুই? নীল থুতনিতে আঙুল দিয়ে ভাবার অ্যাক্টিং করে বলল। নীল, তুই। ব্যাস, আর কি লাগে, দিল সুমু নীলকে তারা। সারা বাড়ি চরকার মতো ঘুরছে। এদিকে সাদি পাগলের মতো পায়চারি করছে। কারণটা সুমু। সুমুকে সে কমসে কম 25 বারের উপরে ফোন দিয়েছে, কিন্তু সে এখনো লাপাতা। মেসেজও দিয়েছে, কিন্তু তা সিন করেনি। তাই বাধ্য হয়েই ছুটল হবু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সাদি সুমুদের বাসায় পা রাখতেই শুনে ধুম ধুম করে আওয়াজ আসছে, যেন কেউ কাউকে ধোলাই দিচ্ছে। সামনে তাকিয়ে অবাক। সুমু নীলকে একটা মারছে, তো নীল সুমুকে একটা। এসব দেখে সাদির চোখ বড় হয়ে গেল। সুমুর মা সাদিকে দেখে সুমুকে ধাক্কা দিল। কি হইছে আম্মু, ধাক্কাও কেন? মা, সাদি এসে দাঁড়ায় আছে দেখিস না? সুমুর সাদির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে আসলে সাদি তার দিকে এমনভাবে কেন তাকিয়ে আছে। সাদি, ফোন কই সুমু? দাঁতে দাঁত চেপে মেকি হেসে, ওটা তো রুমে আছে। আর আমি নিচে। আপনি শুন না ডাক্তার সাহেব। সাদি সামনে এসে সুমুর হাত ধরে সবাইকে এক্সকিউজ মি বলে ওর রুমে নিয়ে গেল। এদিকে নীল পেটে হাত দিয়ে হাসছে। সুমুর মাও মিটমিট করে হাসছে। কারণ সুমু অসহায় দৃষ্টি দিয়ে সবাইকে বাঁচাতে বলছে, কেননা সাদি আজ একদফা ঝাড়বে সুমুকে। রুমে এনে সাদি সুমুকে খাটে বসিয়ে দিল। নিচে হাঁটু ভর করে বসে সুমুর দুই পাশে হাত রাখল। সুমু একদম কাচুমাচু হয়ে বসেছে, যা দেখে সাদির ভ্রু কুঁচকে এলো। ডান দিকে ফিরে হালকা হেসেও দিল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সুমুর দিকে। সুমুর নজর এদিক সেদিকে। তা দেখে সাদি শান্ত স্বরে বলল, সাদি, তাকাও আমার দিকে। সুমু আর চোখে তাকাতেই সাদি বলে, সাদি, কি হইছে, এমন করতেছ কেন? আপনি প্লিজ একটু দূরে সরুন। অস্বস্তি লাগছে। সাদি, আমি তোমার হবু বর। তবুও কিছুই করছি না আমি। মিনমিন করে, হ্যাঁ তো হবু বর। হয়ে যাওয়া বর তো আর না।
সাদি ওকে দেন, রেডি থাকো, বিয়ের পর তোমাকে আর কোনো সময় দেওয়া যাবে না। উঠতে বসতে আমার রোমাঞ্চ চলবে। সুমু সাদির কথা শুনে বিস্ফোরিত চোখে তাকাল। চোখ বড় করে, তাহলে আমি বিয়েই করব না। সাদি দাঁতে দাঁত চেপে, বিয়ে করবে না? তাহলে তো ডাবল রোমাঞ্চ চলবে। রাস্তাঘাটে যেখানেই নজরে আসবে আমি তোমাকে তুলে নিয়ে যাব আমার বাড়িতে। অসহায়ভাবে, আপনি এত নির্লজ্জ কেন? পুরোই বেহায়া টাইপ। বেশরমের মেইন ব্রাঞ্চ। সাদি অবাক হয়ে, বেশরমের আবার মেইন ব্রাঞ্চ আছে নাকি? হ্যাঁ আছে তো। সাদি কোথায়? এই যে আমার সামনে হাঁটু গেড়ে বসা। সাদি এবার হেসে দিল আর সুমুর চোখে তাকিয়ে বলল, সাদি আমি এমনি আর যেমনই হই পুরোটাই তোমার। যেমন তুমি আমার পাগলনি। হুহ। আজ সুমুর গায়ে হলুদ। পুরো বাড়ি মানুষের সমাগম। রাকিব যেমন বিভিন্ন কাজে ব্যস্ত তেমন নীলও বসে নেই। এদিক সেদিকে ছুটোছুটি করে, এটা সেটা করেই চলেছে। সুমু বেচারি একদম ক্লান্ত। ওকে নিয়ে টানাটানি চলছে। পাশে কিছু ন্যাকার দল ওকে নিয়ে মশকরা আর ন্যাকামো করছে, যা সুমুর একদম পছন্দ হয় না। কিছু বলাও যাবে না, কারণ এরা সাদির বাড়ি থেকে এসেছে। অনেকগুলো ঢালা সাজিয়ে নিয়ে এসেছে। যদিও এগুলো কি বলে সুমু জানে না। খুব ঝাঁকঝমকভাবে সুমুর হলুদ সন্ধ্যা পালন হয়। অনুষ্ঠান শেষ হতেই কোনোমতে সুমু রুমে বিছানায় গা এলিয়ে দেয়। তার পক্ষে আর সম্ভব না। বিয়ে মানুষে করে? ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। বিয়েতে এত প্যারা জানলে সুমু কিছুতেই বিয়ে করত না। 2 দফা হলুদ হয়েছে তার। সকালে ঘরোয়াভাবে মা খালারা মিলে হলুদে চুবিয়েছে পুরো, আর সন্ধ্যায় আরেক দফা। যদিও এবার অল্পই লাগিয়েছে, তবুও একে একে করে হলুদ দেওয়ায় সুমুকে হলুদ পরি লাগছিল। হঠাৎ দরজার শব্দে সুমু তাকাতেই দেখে সাদি ওর ওয়াশরুম থেকে বের হচ্ছে, যা দেখে সুমু লাফ দিয়ে খাটে উঠে বসল। সাদি সুমুকে একবার স্ক্যান করে নিয়ে বাঁকা হাসল। সুমু সাদিকে এভাবে তাকাতে দেখে নিজের দিকে তাকিয়ে দেখল তার দুপাটটা খাটে পড়ে রয়েছে। তাড়াতাড়ি ওটা নিয়ে পড়ে নিল। তা দেখে সাদির ভ্রু কুঁচকে এলো। সাদি তোমার কি মনে হয়? তোমাকে ওড়না ছাড়া প্রথম দেখছি। মানে? আর আপনি এখানে কি করছেন? এখানে এলেন কিভাবে? সাদি কি করব? তোমার বারান্দায় ফুল গ্রিল দেওয়া, তাই এখানে অনেক কষ্টে এসেছি। তা কি করতে এসেছেন? ফ্রেশ হতে তো নিশ্চয়ই আসেননি। সাদি হেসে দিল। সুমুর টেবিলের উপর থেকে হলুদের বাটি নিয়ে সুমুর দিকে এগিয়ে গেল। আমার সারা গায়ে হলুদ আর লাগাতে হবে না। সাদি অবশ্যই লাগাতে হবে। আমার বউ আর আমি হলুদ লাগাবো না তা তো হতে পারে না। আমি অবশ্যই হলুদ লাগাবো। এই তোমার জামাটা একটু ওঠাও, পেটে লাগিয়ে দিই। এই না, যান এখান থেকে, লাগাতে হবে না হলুদ। সাদি কোনো কথা না বলে একটানে সুমু নিজের কাছে নিয়ে এলো। সাদির দৃষ্টি সুমুর চোখের দিকে। এক হাত দিয়ে সুমুকে ধরে রেখেছে আর এক হাত দিয়ে সুমুর জামাটা উঠিয়ে পেটে হলুদ লাগিয়ে দেয়। একবারের জন্য সাদি সুমুর শরীরের দিকে তাকায়নি। ওর দৃষ্টি সুমুর সারা হলুদ মাখা মুখে। সাদি মুচকি হেসে সুমুর থেকে দূরে সরে এলো। বেচারি এখনো কাঁপছে। তা দেখে সাদি সুমুর লজ্জা বাড়িয়ে দিতে বলল, সাদি এখনই এত কাঁপছ জান? পরশু তোমার কি হবে? আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। এমনিই প্রায় 2.5 বছর তোমার অপেক্ষায় ছিলাম। আর সম্ভব নয়। তাই বি রেডি যান। সুমুর এখন যান যায় যায় অবস্থা। এই লোক আসলেই বেশরমের মেইন ব্রাঞ্চ। রাতে দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেল। কেউ ডাকল না কেন তাই বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠলামই রুমুর কান্নার শব্দে। কে জানে মেয়েটা কেন কান্না করছে।
এমনিতেই ভাবি আজকাল অনেক ব্যস্ত থাকে, তার মধ্যে রুমু। যাই গিয়ে দেখে আসি মেয়েটা কান্না কেন করছে। ফ্রেশ হয়ে সুমু রুম থেকে বের হতেই দেখে রুমু তার মায়ের পিছনে ঘুরে ঘুরে কান্না করছে। ইস, ভাবি একটু কোলেও তুলছে না। আমার খুব কষ্ট লাগল। আমার মাটা কান্না কেন করছে? এদিকে আসো তো আমার কুটুস পাখি। রুমু ঠোঁট উল্টে কান্না করতে করতে আমার কাছে এলো। আমি কোলে নিতেই আমার কাঁধে মাথা এলিয়ে দিল। আর কিছুক্ষণ পর পর ফুপাচ্ছে। আমার পিপি কেন কান্না করে? আমার কোলে উঠতেই রুমুর কান্না বন্ধ এবং মুখে বুড়ো আঙুল পুড়ে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম রুমু ঘুমিয়ে গেছে। মেয়েটা একদম আমার স্বভাব পেয়েছে, কান্না করতে করতে ঘুম। আমি ভাবির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাবি, রুমু এমন কান্না করছিল কেন? ভাবি, আর বলিস না, ওর কান্নার আবার রিজন লাগে। ঘুমিয়ে গেছে। হুম, কোলে উঠতেই ঘুম। ভাবি, বিছানায় শুয়ে দিয়ে আয়। না, ঠিক আছে, আমার কোলেই থাকুক, নয়তো উঠে আবার কান্না করবে। আম্মু, ভাবি খুব ব্যস্ত, আজ বিয়ে বলে কথা, কিন্তু আমার মধ্যে তেমন কোনো ভাবাবেগ নেই। কেন যেন মনে হচ্ছে অতি দুঃখে আর অতি আনন্দে আমার অনুভূতি শূন্য। রুমুকে কোলে নিয়েই আমার রুমে এসে বিছানায় আধশোয়া হয়ে বসলাম। হঠাৎই মনে হলো এই যে আমার কোলে আমার জানটা, এটাকে ছেড়ে আমি কিভাবে থাকব? ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি এদের ছাড়া থাকতে হবে ভেবেই কান্না পাচ্ছে। না, পারছি না আমি কান্না আটকাতে। হয়তো নতুন মানুষ পাবো, কিন্তু পুরনোদের কি এত সহজে অভ্যাসচ্যুত করা যাবে? আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়ছে। এক অসহ্য অনুভূতি হচ্ছে। পাশ থেকে ফোনটা বেজে উঠতেই তাকিয়ে দেখলাম সাদি ফোন করেছে। কি সুন্দর নামটা ভেসে উঠল, ডাক্তার সাহেব। আমার ভিতর থেকে কেমন যেন দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। কিছুতেই থামতে পারছি না। এর মধ্যেই কলটা কেটে গেল। কিছুক্ষণ পর আবার বেজে উঠতেই আমি হাত দিয়ে কলটা রিসিভ করে ফোনটা কানে তুলতেই ওই পাশ থেকে কিছুক্ষণ নীরবতার পর সাদি বলল, সাদি, কাঁদছ কেন? ডাক্তার সাহেব, বিয়েটা না করলে হয় না? সাদি চমকে উঠে, কি বলছো পাগলে মতো এসব? কিছুক্ষণ চুপ থেকে, কি হইছে জান? কেউ কিছু বলেছে? মন খারাপ? আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তার সাহেব। সবাইকে ছেড়ে কি করে থাকব আমি? আমি রুমুকে ছাড়া কিভাবে থাকব? বলতে বলতেই কান্না করে দিয়েছি। সাদি ওপাশ থেকে শান্ত স্বরে বলছে, সাদি, কান্না থামাও যান, প্লিজ। দেখো, এরকম করলে হয়? প্লিজ কান্না করো না, আমার সহ্য হচ্ছে না। আর কে বলেছে ওদের ছাড়া থাকতে? আমরা 1 সপ্তাহ আমার বাড়িতে থাকব আর 1 সপ্তাহ তোমার বাড়িতে। খুশি? আমিও কেন শ্বশুরবাড়ির আদর মিস করব? তাই শ্বশুরবাড়িতেও থাকতে হবে। কি বলো? সাদির কথা শুনে সুমু হেসে দিল। তা শুনে সাদি বলল, সাদি, যাক, আমার বউটাকে হাসাতে পারলাম। নাস্তা করেছ? না। রুমু সকালে কান্না করছিল, আমার কোলে উঠতেই ঘুম। সুমু আর সাদি কথা বলছিল, এর মধ্যেই রুমু ঘুম থেকে উঠে যায়। সুমুর কাঁধ থেকে মাথা তুলে নিজের পিপিকে দেখেই হেসে দিল। সুমুর গালে পাপ্পি দিতেই সুমুও রিটার্ন রুমুর গালে পাপ্পি দিল। ওপাশে সাদি শব্দ শুনে বলছে, সাদি, এই তুমি আমাকে চুমু দিলা? জি না, আমি আমার কুটুস পাখিকে দিলাম। সাদি, রুমু উঠে গেছে? রুমুকে ভালোভাবে জড়িয়ে ধরে, হুম। রুমু, পিপি, তুমি কার সাথে কথা বলো? তোমার পাপার সাথে। রুমু, আমিও কথা বলবো।
রুমুর কানে ফোন দিতেই রুমুর বকবকানি শুরু হয়ে গেল সাদির সাথে। রুমু পাপা, আমাকে কিন্তু এতগুলা মিল্কি দিবে, ঠিক আছে? সাদি আচ্ছা মা দিব। আর কি লাগবে আমার পাপার? রুমু তুমি তাড়াতাড়ি চলে আসো, আমরা একসাথে ঘুরব। পিপিকেও নিব, কিন্তু আহানা আপুকে নিব না। সাদি কেন মা? আহানা আপুকে নিবে না কেন? রুমু আপু শুধু পিপির কোলে উঠে। সাদি তুমিও তো আমার কোলে উঠবে তাহলে? আহানা যদি তোমার পিপির কোলে ওঠে তো তুমি আমার কোলে উঠে পড়বে। ঠিক আছে রুমু, হুম ঠিক আছে, তাইলে আহানা আপুকেও নিব। হি হি। ফোন লাউডে দেওয়ার জন্য এদের সব কথাই শুনতে পাচ্ছিলাম। আমিও হেসে দিলাম ওদের কথা শুনে। সাদির সাথে কথা বলা শেষ করে রুমুকে নিয়ে ডাইনিং এ গিয়ে বসলাম। আম্মু নাস্তা দিয়ে গেল। রুমুকে ব্রাশ করিয়ে দুজনেই নাস্তা করলাম। রুমুটাও বড্ড পাজি। আমার হাতে শান্ত বাচ্চার মতো খাবে, কিন্তু ভাবি খাইয়ে দিতে আসলেই তার যত বাহানা শুরু হয়। খাওয়া শেষ করে রুমে আসতেই দেখি ভাবি আর আম্মু বসা। ভাবি আমার বিয়ের লেহেঙ্গা ঠিক করছে। আম্মু ভাবিকে এটা সেটা বলে দিচ্ছে। আমি গিয়ে আম্মুকে জড়িয়ে বসে রইলাম। খুব কান্না পাচ্ছে। আম্মু হয়তো বুঝতে পারল। সেও চোখ থেকে পানি ঝরাচ্ছে। মুখে না বললেও বুঝতে পারছি আম্মুর অনেক কষ্ট হচ্ছে। ভাবিরও মুখটা থমথমে। আমি কান্না শুরু করতেই আম্মু আর ভাবিও কান্না করা শুরু করল। আর আমি এক কথাই বলে যাচ্ছি, আম্মু আমি তোমার ছেড়ে যাব না। আমার খুব কষ্ট হচ্ছে মা। কিভাবে থাকবো তোমাদের ছাড়া? মা, সব মেয়েকেই যেতে হয় রে মা। এই দেখ আমি, তোর ভাবি আমরাও তো বাপের বাড়ি ছেড়েই এসেছি। এখন এই বাড়িটা ছেড়ে কোথাও যেতেও মন চায় না। তোরও অভ্যাস হয়ে যাবে মা। কান্না করিস না। ভাবি আমাকে জড়িয়ে ধরে বলল। ভাবি বাবু, আর কান্না করিস না। আজ বিয়ে, একটু পর পার্লার থেকে আর্টিস্টরা চলে আসবে। দেখি। ইস, মুখটা একদম লাল করে ফেলেছিস কেঁদে। আর কাঁদিস না বাবু। ভাবিকে জড়িয়ে ধরেও কিছুক্ষণ কান্না করলাম। হঠাৎ করেই এই বাড়ির প্রতিটা কোণার জন্য আজ অনেক বেশি কষ্ট হচ্ছে। জানি সাদি কখনোই আমাকে মানা করবে না এখানে থাকতে, কিন্তু তবুও কেন যেন খুব মিস করব সবাইকে। আম্মু আর ভাবি আমাকে খাইয়ে দিয়ে গোসল সারতে বলল। বাসায় এত মানুষের ভিড় বলে বোঝানো যাবে না। আমার মামি, মামাতো ভাইয়েরা, তাদের বউয়েরা মানে আমার ভাবিরা, সব আপু আর তাদের হাসবেন্ডরা। সবাই যেহেতু আমাদের আত্মীয়, তাই পুরো বাসায় লোকে সমাগম। আমার বান্ধবীগুলোও খাটছে। বেচারিরা আবার সময় করে নাচ প্র্যাকটিস করছে। আমি বারবার নীলকে কনুই দিয়ে গুঁতো দিচ্ছি আর বলছি, দেখ কত সুন্দর সুন্দর মেয়ে ঘুরছে আশেপাশে, একটা পছন্দ করে নে না। নীলা, শুরু তুই বড্ড বদমাইশ হয়ে যাচ্ছিস। ভাই আমার আর কত দুঃখ পালন করবি ওই অণু পরমাণুর জন্য? ফাজিল মহিলা, কেমনে পারল আমার ভাইটাকে এমন দুঃখ দিতে? অসভ্য। বিয়ে করবি না যখন প্রেম করার কি দরকার ছিল? নীল বাদ দে না সুমু, আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি। শুনেই 7 মাসের প্রেগন্যান্ট সে। হুম, বেশি বড়লোক পাইছে আর ভাগছে। তুই চিন্তা করিস না, আল্লাহ আমার ভাইয়ের জন্য বেস্ট কাউকে রাখছে। নীল হুম, এখন শুধু তারই অপেক্ষা। কিন্তু আমার ভালোবাসায় খাদ ছিল না। আমি জানি। এই এখন এই পেঁচার মতো মুখ ঠিক করে মেয়েদের নাচ দেখ। মেকআপ আর্টিস্টরা আসতেই আমাকে নিয়ে গেল সাজাতে। ভারী লেহেঙ্গা, ভারী ভারী জুয়েলারি পরে নিজেকে মনে হচ্ছে পুরো দোকান।
এই সাজগোজ নিয়ে বসে আছি এসি ছেড়ে। এই সাজ নিয়ে বাইরে যাওয়া সম্ভব নয়, গরমে মরেই যাব। বারবার ভাবিরা এসে দেখে যাচ্ছে কোনো সমস্যা হয় কিনা, আর আমি ঠোঁট উল্টে ফোনে গেমস খেলছি। আম্মু আর ভাবিরা মিলে আমার সব জিনিসপত্র লাগেজে ভরে দিয়েছে, তাই চার্জার খুঁজে পাচ্ছি না। ফোনটা চার্জ দিব, এর মধ্যেই একটা লাগেজ খুলতেই আমার চোখ চট গাছ। ভাবিগুলো এত দুষ্টু কেন? আল্লাহ, এটা যদি কেউ দেখে? ছি, কি করি? ফেলে দেব নাকি লুকিয়ে রাখব? এর মধ্যেই ভাবিকে আসতে দেখে আমি রাগী লুক নিয়ে তাকাতেই ভাবি জিজ্ঞাসা করল, ভাবি কি হইছে বাবু? আমাকে ডাকো বাবু, আর বাবুর ব্যাগে বড়দের জিনিস কেন দিচ্ছ? ভাবি আমার হাতের জিনিসটা দেখে মুচকি হেসে বলল, ভাবি ভবিষ্যতে এটা আমার বড় বাবুর কাজে লাগবে। তুই এটা কেন নিয়েছিস? ভাবি, এগুলো ফালাও, আমি এগুলা নিব না। ছি। ভাবি আমার হাত থেকে নিয়ে আবার ব্যাগের পকেটে রেখে বলল, ভাবি ছি বলো না ননদিনী, এটা কাজে আসলে ভাবিকেই ধন্যবাদ দিবা। তুমি দিন দিন বহুত অসভ্য হয়ে যাচ্ছ। দাঁড়াও, তোমাকেও কিভাবে লজ্জায় ফেলতে হয় আমি জানি। এর মধ্যেই কিছু মেয়ে এসে চেঁচাতে শুরু করল, বর এসেছে, বর এসেছে। আমি উল্টো ঘুরে বুকে হাত রাখলাম, কেমন যেন ধুক করে উঠল। সুমুকে খুব সুন্দর সজ্জিত একটা রুমে রাখা হয়েছে। সাদি ড্রয়িং রুমের সোফায় বসা, তাকে ঘিরে আছে সব পুরুষ, সাথে কাজী, উকিল সহ আরও অনেকে। কাবিননামায় সাদির স্বাক্ষর নেওয়া হয়ে গেছে, এখন কবুল বলতে বলা হয়েছে তাকে। সাদিও কাউকে অপেক্ষা না করিয়ে সুন্দরভাবে কবুল বলে দিয়েছে। পরবর্তীতে কাজী আর উকিল সহ সুমুর বাবা, রাকিব, সুমুর শ্বশুর সহ অনেকেই রুমে প্রবেশ করে। সুমুর ভাবি সুমুর মাথার ঘোমটাটা আরেকটু টেনে দেয়। সুমুর নজর নিচের দিকে, সে কিছুতেই তার কান্না আটকাতে পারছে না। অনেক নিয়মকানুন পড়ে সুমুকে কাবিননামায় স্বাক্ষর করতে বলা হয়, কিন্তু সুমুর মাঝে কোনো ভাবান্তর ঘটে না। সে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, তোমার আপত্তি না থাকলে আমি এই কাবিননামা একবার পড়ে দেখতে চাই। এটা তো আমার অধিকার। সুমুর বাবাসহ সবাই জানে সুমু সবসময়ই একজন সচেতন মানুষ। সে জানে কেউই তাকে ধোঁকা দিবে না, তবুও সে তার অধিকার চায়। সুমুর বলা কথা সঙ্গে সঙ্গে সাদির কানে পৌঁছাতেই সে মুচকি হেসে কাউকে বলে পাঠায়। লোকটা রুমে এসে সবার সম্মুখে বলে, লোকটা সাদি ভাই বলছে ভাবিকে তার অধিকার দেওয়া হোক। সে নিজেও চায় ভাবি তার অধিকার বুঝে নিক। সবার মুখেই হাসি ফুটে ওঠে। সুমু মৃদু হেসে কাবিননামার পুরোটা পড়ে তারপর সই করে দেয়। তাকে যখন কবুল বলতে বলা হয় সে প্রথমেই তাকায় তার বাবার দিকে। সুমুর বাবার চোখ ছলছল করছে। তারপর ভাইয়ের দিকে তাকায়, সেখানেও একই অবস্থা। তার নিজেরও অনেক কষ্ট হচ্ছে। সুমুর বাবা সুমুর হাতটা ধরে। রাকিব এগিয়ে এসে সুমুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, রাকিব কবুল বলে দে বোন, কান্না করিস না। সুমু চোখ বন্ধ করে কবুল বলে দেয়। তার গলা কেমন যেন আটকে আসছিল। কবুল বলেই বাবাকে জড়িয়ে কান্না করে দেয় সুমু। আর সবাই আলহামদুলিল্লাহ বলে একসাথে মোনাজাত ধরে। সুমুর কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। আর সুমু মনে একটা কথাই ভাবছে, কি করে সে এক পলকে সাদির অর্ধাঙ্গিনী হয়ে গেল। আল্লাহর কালেমা পড়ে সে সাদির হয়ে গেল। এখন যে তাকে সব ছেড়ে সাদির সাথে যেতে হবে। সুমুকে ড্রয়িং রুমে আনা হলো। সাদির পাশে বসিয়ে দিয়েছে। সুমু এক নজর সাদিকে দেখেছে।
আজ কেন যেন লজ্জায় তাকাতে পারছে না। সাদি হালকা কাজের শেরওয়ানি পরেছে। এখন আবার সে ড্রেস চেঞ্জ করে হলে যাবে, যেখানে বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সুমু এখনো ফুপাচ্ছে। সুমুর বাবা সুমুর হাত সাদির হাতে দিয়ে কি সব নিয়ম পালন করল। সকল নিয়ম সম্পন্ন করে সবাই একে একে গাড়িতে উঠছে হলে যাওয়ার জন্য। সাদি সুমুর হাত ধরে গাড়ির সামনে নিয়ে এলো। সুমুর কান্নাকে দেখে সে এই বাড়িতে আজ আর আসতে পারবে না। তার যে বিয়ে হয়ে গেছে, এখন এই বাড়িতে আসতে হলেও তাকে পারমিশন নিয়ে আসতে হবে। এটাই মেয়েদের নিয়তি। কান্না পর্ব শেষে সাদি সুমুকে নিয়ে ফুলে সজ্জিত গাড়িতে উঠে পড়ে। রুমুও খুব কান্না করেছে তার পিপির কান্না দেখে। গাড়িতে সাদি সুমুকে থামানোর চেষ্টা করছে। সাদি প্লিজ যান, কান্না করো না, আমরা পরশু আবার আসবো এ বাড়িতে। তুমি কান্না করো না, এখন হলে যাব, সবাই কি ভাববে যান, প্লিজ দেখি এ কি ফিরো। সুমুর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, সাদি ইসরে কি করছো? এই মেয়ে, তোমার সাহস তো কম না? সুমু চমকে সাদির দিকে তাকাতেই সাদি বলে, সাদি তুমি সাইমান সাদির ওয়াইফের চোখের পানি নষ্ট করছো। এর জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি। আজ থেকে মশারি টাঙানোর দায়িত্ব তোমার। হুহ। সুমু এবার একটু হেসে দিল। মশারি টাঙ্গালে আমার সাথে ঘুমাতে দিব না। মশারি নিলে আমি ঘুমাতে পারি না। সাদি হায় আল্লাহ কয় কি? মশারি ছাড়া কেমনে ঘুমামু? মশারি ছাড়া ঘুমাতে না পারলে বউকে ভুলে যান। সাদি বিয়ে করছি কি বউকে ভুলে যাওয়ার জন্য? একটু সদয় হও। আমি মশারি ছাড়া ঘুমাতে পারি না। অসায় মুখ করে। আমার কিছু করার নাই। মশারি টাঙ্গালে আমার দম বন্ধ হয়ে আসে। আমি জীবনেও মশারি নেই না। মশা বেশি থাকলে গুড নাইট জ্বালাই, বাট তবু মশারি নয়। সাদি অসহায় মুখ করে, কি আর করার, আচ্ছা মশারি ছাড়াই ঘুমাব। সুমু কি ভেবে সাদির দিকে তাকাতেই দেখে সে মিটমিট করে হাসছে। তার মানে এতক্ষণ সে অযথাই সুমুর সাথে ঝগড়ার নাটক করছিল। সুমু বুঝতে পেরে সাদির বাম বাহুতে শক্তপোক্ত এক থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথেই সাদির শরীর দুলানো হাসি শুরু হল। সে সুমুর মন ভুলানোর জন্য এই সব কথা বলেছে। গাড়ি হলে পৌঁছাতেই সুমুর ভাবি এসে সুমুকে নিয়ে হলের একটা রুমে গেল সুমুর মেকআপ ঠিক করতে। সুমুকে ঠিকঠাক গুছিয়ে নিয়ে স্টেজে বসিয়ে দিল। সাদি সুমুর পাশে কিছুক্ষণ বসেছিল। তার ফ্রেন্ডসরা, কলিগরা আসতেই দাঁড়িয়ে হ্যান্ডশেক করে পরিচয় করিয়ে দিচ্ছে। সুমুকে পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছে। সুমু ভাবছে হলটায় এসি আছে। নয়তো খবর হয়ে যেত। একবার গ্রামে ঘুরতে গিয়ে একটা বিয়ের দাওয়াত পেয়েছিল, হলে গিয়ে দেখে এসি নাই। তাতে সুমুর কোনো সমস্যা ছিল না। কিন্তু যে বউ সেজে স্টেজে বসে থাকে তার আর রক্ষে থাকে না। অনুষ্ঠান শেষ করে আরেকবার বিদায় পর্ব শেষ করে সাদি চলল তার বউ নিয়ে নিজের বাড়ি। সাদির বাড়িতে এখন হৈ কাণ্ড। যতই হোক বাড়ির একমাত্র বউ বরণের ব্যবস্থা তো ধুমধামে করতে হবে। সাদির পুরো পরিবার খুব খুশি, কিন্তু তার মধ্যে মুখ বেজার করে আছে সাইমা আপুর ননদ এমি। তার মোটেই এই আদিক্ষেতা পছন্দ হচ্ছে না। সে এখানে আসতেও চায়নি, কিন্তু তার ভাই ভাবির জন্য জোর করে আসতে হয়েছে। তার মনে একটা কথাই চলছে, সাদি তার হলে কি ক্ষতি হতো? কেন তার ভাই তার কথা বুঝল না? এর মধ্যেই সাদি তার বউকে নিয়ে চলে এসেছে। সাদির মা বউ বরণের সব নিয়ম পালন করছে। সুমু সবচেয়ে বেশি অবাক হয়েছে, তার সাথে খুব খুশিও।
মামুনি সুমুর দেওয়া শাড়িটা পরেছে আর সবাইকে বলেছে, দেখো আমার ছেলের বউ আমাকে কত ভালোবাসে, সে নিজের কামাই থেকে আমাকে উপহার দিয়েছে। কজনের ভাগ্যে এমন ছেলের বউ থাকে। সুমুকে দেখে পাড়া প্রতিবেশী সবার মুখেই সুনাম। কি সুন্দর মিশে গিয়ে কথা বলে সবার সাথে। আর বুয়া খালা তো সুমুর প্রতি খুব খুশি। সে প্রথম দিনই সুমুর প্রতি ইমপ্রেজড। এই যে এমি বারবার রাগ নিয়ে সুমুর দিকে তাকাচ্ছে তাও সে খেয়াল করে। সে সুমুর কানে কানে এমির নামে সব তথ্য দিয়ে দিয়েছে অলরেডি। সুমুও মুখে হাত দিয়ে হেসেছে, কেন যেন কন্ট্রোল হচ্ছিল না। সাদি তখন সিঁড়ি দিয়ে নামছিল। সুমুকে হাসতে দেখে ভ্রু কুঁচকে নিজেও হেসে দিল। রাত প্রায় 12। সুমুকে সাইমা ফ্রেশ করিয়ে হালকা একটা শাড়ি পরিয়ে দিয়েছে, আর হালকা সাজ, যেমন একটু কাজল, হালকা লিপস্টিক, হাতে কিছু চুড়ি তাও স্বর্ণের, নাকে ডায়মন্ডের নোজপিন, কানে ছোট এক জোড়া দুল। তাকে পুরো নতুন বউ লাগছে। এখন তাকে এই সজ্জিত রুমে সাদির জন্য অপেক্ষা করতে বসিয়ে দিয়েছে। কিন্তু সুমুর তো টেনশনে হাত পা কাঁপছে। এই রুমে এখন থেকে তাকে সাদির সাথে থাকতে হবে। ভাবতেই গা শিউরে ওঠে। এ কি অসহ্য অনুভূতি হচ্ছে তার। সুমু পুরো রুমে চোখ বুলিয়ে দেখতে দেখতে রুমের কর্নারে গিটার দেখতে পেল। এটা নিশ্চয়ই সাদির। সুমুর ঠোঁটে হাসি ফুটে উঠল। হাতে নিয়ে গিটারে টুংটাং শব্দ করতে লাগল। এর মধ্যেই সাদি দরজা খুলে ভিতরে আসে। সুমু চোখ বড় করে বলে, আপনি এত তাড়াতাড়ি কিভাবে আসলেন? সাদি ভ্রু কুঁচকে, মানে? সাদি সুমুর কথার আগা মাথা কিছুই বুঝল না। সাদি তাহলে কি তুমি চাচ্ছিলে আমি মাঝরাতে আসব? ধারণত তো তাই হয়। না মানে আপনি এত জলদি কিভাবে রুমে আসলেন? আপনাকে কেউ আটকায়নি? দরজার দিকে উকি দিয়ে সাদি ভ্রু কুঁচকে, আমাকে কেন আটকাবে? তাও আমার রুমে আসতে? হ্যাঁ, আটকাবে না কেন? বাসর ঘরে ঢুকতে দেওয়ার আগে তো টাকা নেয়। সাইমা আপু কই? সাদি এবার হেসে দিয়ে এক পা করে সুমুর দিকে তাকাচ্ছে। তা দেখে সুমুর চোখ বড় বড় হয়ে গেছে। সে ছটফট করতে করতে পিছনে যাচ্ছে। তার সাথে সাথে তার নুপুর ঝুনঝুন করে শব্দ করছে। সাদি সুমুকে এভাবে পিছাতে দেখে বলল, সাদি তুমি এভাবে ছটফট করতে করতে পিছাচ্ছ কেন? তো আপনি কেন আগাচ্ছেন? আমি তো দূরত্ব মেইনটেইন করতে পিছাচ্ছি। সাদি আজকে রাতেও দূরত্ব রাখতে চাও? আমার যে একদম ইচ্ছে নেই কোনো দূরত্ব রাখার। সুমুর সাদির কথা শুনে যেন ফ্রিজ হয়ে রয়েছে। আর পাও খুব ধীর গতিতে চলছে। বারবার ঢোক গিলছে সুমু। চোখের পলকে সাদি একদম কাছে চলে এসেছে। ডাক্তার সাহেব, বলছিলাম কি? সাদি ঘোরের সুরে, কি বলছিলে? চলুন না আজকে আমরা একটা খেলা খেলি। সাদি খেলবই তো। ভাবার ট্রাই করে, খেলবেন? কিন্তু আমি তো এখনো কিছু বললামই না। সাদি মানে? চলুন আমরা গানের কলি খেলি। সাদি সুমুর কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না বেচারা। এই রাত 12:30টায় তার গানের কলি খেলতে মন চাইছে। যেখানে সাদি ভাবল তার সাথে রোমান্টিক কথা বলবে আর সে কি বলছে। সাদি জান, এটা আমাদের বাসর রাত। একটু তো লিহাজ করো। এইদিকে বাসর রাতে কি করে সেটা না জানা আমি। তো কি করব? আসল কথা বলি আজকে আমি বহুত ক্লান্ত, তাই ওইসব পারব না। করুণ সুরে সাদি সুমুর কথা শুনে মুচকি হেসে সুমুর বামগালটা টেনে বলে, সাদি আরে পিচ্চি বধূ, এত বুঝো কেন?
আর তোমাকে কে বলল বাসর রাতে ওইসব করে? খুশি হয়ে করে না? সাদি হেসে সুমুর মেহেদি রাঙা হাত ধরে সোফায় বসল। সুমুর হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, সাদি সুমু, এখন তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তাই আমাদের মধ্যে কোনো সিক্রেট থাকা উচিত নয়। আর আজ তোমাকে আমি সব বলবো। আমি জানি তোমার মাথায় উল্টো পাল্টা কথা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমি কিছু কথা বলি। তুমি কখনো আমার থেকে কিছু লুকোবে না, হোক সেটা তোমার যতই পার্সোনাল। যেমন আজ যে তোমার পিরিয়ড চলছে সেটাও কিন্তু তুমি কাউকে জানাওনি। বলবে কি করে জানলাম? তাহলে বলি আমি একজন ডক্টর। আর তোমার এত হেজিটেশন দেখেই আমি বুঝতে পেরেছি। 2 তোমার স্বামীর যথেষ্ট কন্ট্রোল করার ক্ষমতা আছে, তাই আমাকে কখনো ভয় পাবে না। 3 তোমার যত ইচ্ছা সব আমার সাথে শেয়ার করবে। 4 আমিও শেয়ার করব আমার সব ইচ্ছা। আমার স্ত্রী তুমি, তাই তোমাকেই আমার সকল ইচ্ছা পূরণ করতে হবে। 5 সবার আগে আল্লাহর কাজ করবে, আমাকে পথভ্রষ্ট হতে দেখলে সাবধান করবে, ধৈর্য ধারণ করবে। সংসারে সমস্যা হবেই, তবু একজন আদর্শ স্ত্রী এবং আদর্শ বউ হওয়ার চেষ্টা করবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব একজন আদর্শ স্বামী হওয়ার। আমার প্রতি কোনো অভিযোগ থাকলে সরাসরি আমাকে বলবে। এবং সবশেষে বলবো আমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে। সুমু সাদির কথাগুলো শুনে জাস্ট অবাক। এত সুন্দর করে কেউ তার মনের কথা বলতে পারে? সুমু হেসে সাদির হাত শক্ত করে ধরে হেসে দিয়ে বলল, আমি সবটা সঠিকভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু তুমি পাশে থেকো। সাদি অবাক হয়ে, তুমি আমাকে তুমি করে বললা? সুমু সাদি দিকে লজ্জামাখা হাসি দিয়ে বলল, আজকে থেকে তুমিই বলবো। সাদি আচ্ছা, ঘুমাবে তো নাকি? অনেকটা ক্লান্ত তুমি। আসলে বুঝতে পারিনি হঠাৎ করে পিরিয়ড হয়ে যাবে। মাথা নিচু করে। সাদি যার জন্য নামাজটাও মিস হয়ে গেল। সমস্যা নেই, তুমি সুস্থ হও, তখন একসাথে সালাত আদায় করব। জানো ডাক্তার সাহেব, তোমার কাছে আমি সবচেয়ে বেশি সেফ ফিল করি। আই লাভ ইউ। সাদি সুমুর গাল হাত দিয়ে ধরে, আই লাভ ইউ টু মাই জান। সুমু লাফ দিয়ে উঠে বলল, ইসরে ভুলে গেছি। সাদি কি ভুলে গেছ? তোমাকে সালাম করতে। এখন তুমি বলো, তোমাকে মুখে সালাম দেব নাকি পায়ে ধরে? সাদি খবরদার পায়ে হাত দিয়ে সালাম করবে না, শুধুমাত্র আল্লাহর কাছেই মাথা নত করবে। আর আমাকে মুখে সালাম দিবে। ওকে স্বামীজি। আসসালামু আলাইকুম জনাব। সাদি ওয়ালাইকুম আসসালাম। তোমার দেনমোহর কিন্তু পূরণ করে দিয়েছি, তুমি ওটা বুঝে নিও। আচ্ছা, অতগুলো টাকা আমি কি করব? তুমি শুধুই। সাদি আমার বউ হিসেবে ওটা তোমার প্রাপ্য, তাই ওই টাকা দিয়ে কি করবে তা একান্তই তোমার ইচ্ছা। আচ্ছা, চলো ঘুমাবো। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তুমি ফ্রেশ হবে? সাদি আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি একটু কষ্ট করে এই ফুলগুলো সরাও। কি সুন্দর করে সাজানো। ইচ্ছে করছে না। সাদি ওয়াশরুম যেতে যেতে, তোমার জন্যই সব মাটি। অবাক হয়ে, আমি কি করলাম আজব। সাদি ফ্রেশ হয়ে এসে দেখে সুমু গালে হাত দিয়ে ঝিমুচ্ছে, একদম বাচ্চাদের মতো। সাদি তুমি শুয়ে পড়লে না কেন? আসলে একটা কথা। সাদি বলো। এই শাড়ি পরে ঘুমাবো? আসলে আমার খুব অস্বস্তি হচ্ছে। সাদি না পারলে চেঞ্জ করে নাও। কোনো সমস্যা নেই, কেউ তোমায় কিছুই বলবে না।
আচ্ছা বসো তুমি, আমি আসি। সুমু ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলে বসে চুলগুলো নিয়ে বেনি পাকাচ্ছে। সাদি একটু হেসে সুমুর পিছনে গিয়ে জড়িয়ে ধরল। সুমুর কেমন যেন অনুভূতি হল। কি করছো ডাক্তার সাহেব? সাদি বউকে আদর। লজ্জা পেয়ে, ইস সরো তো। সাদি সুমুকে আরো নিজের সাথে জড়িয়ে নিল। সুমুর কানের নিচে একটা ছোট করে চুমু দিল। সুমু আবেশে চোখটা বন্ধ করে নিল। সুমুর বেনুনি পাকানো শেষ। সাদি সুমুকে পাজকোলে করে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে দিল। সাদি এসে সুমুর পাশে শুতেই সুমু বলে, ডাক্তার সাহেব, আমার কোলবালিশ লাগবে, নয়তো আমার ঘুম আসবে না। সাদি এখন থেকে কোলবালিশ চলবে না, আমাকে ধরো। আমি পুরনো হলে কোলবালিশ নিও ডাক্তার সাহেব। সুমু সাদিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আর সাদিও একটু হেসে সুমুর কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে গেল। সাদির কথাগুলোই যথেষ্ট ছিল সুমুকে কমফোর্ট ফিল করানোর জন্য। নয়তো বেচারি আজ পুরো রাত ভয়েই কাটাতো যে সাদি না আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে। সকালের প্রথম আলো ঘরে পড়তেই সাদির ঘুম ভেঙে যায়। তার উপর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে সুমু। ঠোঁটটা উল্টে আছে। মুখের উপর কিছু চুল উড়ে এসে পড়ে আছে। সাদি আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। এই যে সে সুমুর জন্য অপেক্ষা করছে তাতেও সে এক ভালোবাসা খুঁজে পায়। তার মতে শারীরিক সম্পর্কের চেয়ে বেশি নারীকে সম্মান দেওয়ায় বেশি তৃপ্তি পাওয়া যায়। যদিও সেটা সব পুরুষ উপলব্ধি করতে পারে না। এই যে সুমু তার বুকের উপর কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, সেটা কখনোই সম্ভব হতো না যদি সে সুমুর উপর তার পুরুষত্ব ফলাত। সে সুমুর এই নির্ভয় চেহারাটাই দেখতে চেয়েছিল। সুমুর কপালে একটা চুমু দিয়ে তাকে ঘুরিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে সুমু পা মেলে দিয়ে বসে ঠোঁট উল্টে, ভ্রু দুটো কুঁচকে আছে। সাদি কাছে এসে বসে জিজ্ঞাসা করল, সাদি কি হইছে জান? ঘুম ভেঙে গেছে? আলো আসে যে, ঘুমোতে পাসছি না। ঘুম ঘুম কণ্ঠ, আচ্ছা কয়টা বাজে? সাদি ঘড়ির দিকে তাকিয়ে বলল, সাদি 6:30। তুমি এত তাড়াতাড়ি কেন উঠেছ? সাদি আমি এত তাড়াতাড়িই উঠি, তারপর ব্যায়াম করি। ডাক্তার হয়ে যদি নিজেরই স্বাস্থ্যের খেয়াল না রাখি হবে? হুম, ঠিক বলেছ। আমিও ফ্রেশ হয়ে আসি, এমনিতেও ঘুম ভেঙে গেছে। সুমু বিছানা ছেড়ে উঠতেই সাদির ফোনে ফোন এলো। সাদি আসসালামু আলাইকুম। সাদি ওকে, বাট আমার রিপ্লেসমেন্টে ডক্টর মাহমুদ ছিলেন। আমার আজকে রিসেপশন, একটু তো বুঝুন। ওকে। কে? সাদি ইমার্জেন্সি একটা হার্ট সার্জারি করতে হবে, তাই হসপিটাল যেতে হবে। আচ্ছা তুমি যাও, কেননা আমাদের অনুষ্ঠানের আগে কারো জীবন। তুমি যাও। সাদি এসে সুমুর চোখে চুমু দিয়ে রেডি হতে শুরু করে। সুমুও রেডি হয়ে যায়। রুম থেকে বের হতেই দেখে মামুনি কাজের লোকদের কি বলছেন আর খালাও নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছে। সুমুকে দেখে মামুনি এগিয়ে এলো। মামুনি আয় আয়, এত সকালে উঠে গেলি কেন? আসলে ডাক্তার সাহেবের একটা ইম্পর্টেন্ট সার্জারি আছে তাই ও বের হচ্ছে। এমনিতেও উঠে গিয়েছিলাম। মামুনি কি? সাদি এখন বের হচ্ছে মানে? আজ ওর কোথাও যাওয়া হবে না। মামুনি, এটা কারো জীবনের প্রশ্ন। তুমি আর না করো না, সার্জারি শেষে তো চলেই আসবে। মামুনি খুব লক্ষ্মী মেয়ে রে তুই। মামুনি আর সুমু যখন কথা বলছিল তার মাঝেই সাইমা হাজির। সাথে সাথে এমিও হাজির। মামুনি একটা কাজে চলে যেতেই সাইমা বলল, সাইমা কি গো আমার পিচ্চি ভাবি,
কেমন হলো বাসর? চোখ টিপে। সায়মা আপু, তুমি তো সবটাই জানো তাও। সায়মা হেসে দিল। পাশ থেকে ফোড়ন কেটে বলে উঠল এমি। এমি বুঝো না ভাবি। বেচারাকে মনে হয় সুখ দিতে পারেনি তাই মনের দুঃখে হসপিটাল যাচ্ছে। সায়মা এ কি ধরনের কথা এমি? বিহেভ ইয়োরসেলফ। এর মধ্যেই সাদি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। সাদি বুঝলে এমি আমার সুমু আমাকে এত সুখ দিয়েছে যে ইচ্ছে হয় ওকে নিয়ে রুমেই পড়ে থাকি। যদিও তুমি এগুলো বুঝবে না। বিয়ে করো তারপর বুঝবে। সাদির কথা শুনে সুমু লজ্জায় নিচে তাকিয়ে আছে। সাদি ওর কাছে এসে দুহাত দিয়ে আলতো করে সুমুর গাল ধরে ওর কপালে চুমু দিয়ে বলে, সাদি আসি যান। নিজের খেয়াল রেখো আর আমি তাড়াতাড়ি এসে যাব। সাদি মামুনিকে বলে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। সুমু একটু হেসে এমিকে বলল, শুনলে তো সাদি কি বলল? নাকি আমি ডিটেইলসে বলবো? শুনবে। এমি রেগেমেগে হন হন করতে করতে রুমে চলে গেল। দেখতে দেখতে 7টা দিন পেরিয়ে গেছে। সাদি ময়মনসিংহ এসেছে। সাদি বেচারা বিয়ের জন্য ছুটি নিলেও লাভ হয়নি। তাকে ময়মনসিংহ ফিরতে হয়েছে। প্রফেসর বলে কথা। এদিকে সুমুর ইন্টার্নি তাই সেও সাদির সাথে যেতে পারছে না। সাদির মনে হচ্ছে সে বিবাহিত হয়েও ব্যাচেলর। সাদি অনেক চেষ্টা করেছে তাদের সম্পর্কটা এগোতে কিন্তু কিছু না কিছু বাধা আসছেই। সেদিনের ঘটনা। সন্ধ্যার দিকে সুমু রুমের জিনিসপত্র গোছগাছ করছিল। তখনই সাদির ফোন এলো। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। বলো। সাদি ওয়ালাইকুম আসসালাম। কি করো? এই একটু গোছগাছ করছি। ঘরটা এলোমেলো হয়েছিল। সাদি আমিও এলোমেলো হয়ে আছি। আজকে একটু গুছিয়ে দেবে? লজ্জা পেয়ে বাসায় আসো। একদম ঝাড়ু তেনা নিয়ে রেডি আছি, তুমি আসবে আর তোমাকে ধোয়া শুরু হবে। সাদি সুমুর কথা শুনে হেসে দিল। বেশ কিছুক্ষণ কথা বলে সাদি ইমার্জেন্সিতে চলে গেল। আর সুমু রুম থেকে বেরিয়ে সবার জন্য স্ন্যাক্স তৈরি করল। তারপর রাত 9টার দিকে সবাইকে ডিনার করালেও সুমু ডিনার করে না। কারণ সাদি এখনো বাসায় আসেনি। প্রায় 11টা বেজে গেছে তাই সুমু বাধ্য হয়ে সাদিকে ফোন দিল। সাদি ব্যস্ত গলায়, হ্যাঁ সুমু বলো। বলো মানে কি? তুমি কই? 11টা বাজে। সাদি কি করব জান? ইমার্জেন্সিতে ফেসে গেছি। এখনো একটা সার্জারি করতে হবে। ওটি রেডি করতেছে। তুমি তো ডিনারও করনি। আসতে কতক্ষণ লাগবে? সাদি ঠিক নেই সুমু। তুমি খেয়ে ঘুমিয়ে যাও। জেগে থাকতে হবে না। আর ডোরটা কি লক করে রাখো। আমার কাছে এক্সট্রা কি আছে বাসার? মন খারাপ করে। সাদি মন খারাপ করো না জান। আজকের রাতটা কষ্ট করো। আমি বুঝতে পারছি। সমস্যা নেই, তুমি আসো। আল্লাহ ভরসা। সাদি আচ্ছা রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুমু এক গ্লাস পানি খেয়ে তার বইগুলো নিয়ে বসল। যতই সব কমপ্লিট হোক না কেন, সে যত চর্চা করবে তার ততই লাভ। রুমে স্টাডি টেবিলে পড়তে পড়তেই ঘুমিয়ে গেছে। অনেকটা গভীর রাত এখন। রাত 2:4-5। সাদি বাসায় এসে কি দিয়ে ডোর খুলে লক করে ভিতরে গেল। সবাই ঘুমিয়ে। সে নিজেও বেশ ক্লান্ত। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নজর গেল তার রুমে। রুমের লাইট জ্বলছে। তার মানে কি সুমু সজাগ? সাদি আস্তে আস্তে এগিয়ে দেখে সুমু টেবিলে মাথা দিয়েই ঘুমোচ্ছে। সাদি এগিয়ে গিয়ে সুমুর দিকে তাকিয়ে মুচকি হাসল। মেয়েটার জন্য খুব খারাপ লাগে।
সে প্রতিদিনই মেয়েটাকে স্বপ্ন দেখায় এক অন্য জগতের, কিন্তু বাধার জন্য তাকে নিয়ে যেতে পারে না। সুমু তাতে কখনোই অভিযোগ করে না। সাদি মাঝে মাঝে বেশ অবাক হয়। ভাগ্য করে এমন একটা বউ পেয়েছে সে। সাদি ফ্রেশ হয়ে সুমুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। মেয়েটার মুখ শুকনো লাগছে, নিশ্চিত কিছু খায়নি রাতে। এখন ডাকলে আবার মাথা ব্যথা করতে পারে, তাই সাদি কিচেনে গিয়ে ইনস্ট্যান্ট স্যুপ করে নিয়ে এলো রুমে। সুমুকে কয়েকবার ডাকল, কিন্তু বেচারি ঘুমে কাদা। তাই বাধ্য হয়ে স্যুপটা খানিকটা ঠান্ডা করে সুমুকে অর্ধেক তুলে সুমুর মাথা নিজের বুকের সাথে ঠেকিয়ে স্যুপটা খাইয়ে দিল। এমনিতেই মেয়েটার লো প্রেশারের সমস্যা আছে, তাই রাতে না খেলে প্রেশার ফল করতে পারে। সুমুকে খাইয়ে দিয়ে ঠিকভাবে শুইয়ে দিল। তারপর নিজেও কিছু খেয়ে সুমুর পাশে শুয়ে পড়ল। সকালে উঠে সুমু তার পাশে সাদিকে দেখতে পেল ঘুমন্ত অবস্থায়। তার বিছানায় আসার কারণটাও বুঝতে পারল। সাদিকে কি ডাকবে? না থাক, কে জানে কোনো রাতে বাসায় এসেছে, ঘুমোক। কিন্তু সুমুর তো উঠতেই হবে, তার হসপিটাল যেতে হবে। আর কিছুদিন বাকি ইন্টার্নির, তারপর ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। সেটা সে নিজের ইচ্ছে মতোই নিতে পারবে, কারণ তার কাছে তখন লাইসেন্স চলে আসবে। সুমু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর সাদির কপালে বেশ কয়েকবার চুমু দিয়ে বেরিয়ে পড়ল। মামুনির সাথে দেখা হতেই জোর করে নাস্তা করিয়ে দিল। তার এক কথা, খালি পেটে কিছুতেই বাইরে যাওয়া যাবে না। সুমুও বাধ্য মেয়ের মতো নাস্তা করল। মামুনি সুমু, সাদি কাল কখন ফিরেছে? খেতে খেতে, জানি না মামুনি। আমি ঘুমিয়ে পড়েছিলাম টেবিলে, কোনো রাতে এসে যেন আমাকে বিছানায় ট্রান্সফার করেছে। মামুনি হেসে দিল। আমি আর ডাকিনি। কখন না কখন ঘুমিয়েছে, ঘুমোক। মামুনি আমি আসছি, আর একটু তাড়াতাড়ি যেতে হবে। মামুনি আচ্ছা, সাবধানে যা। সুমু মামুনিকে একবার জড়িয়ে ধরে বিদায় নিয়ে চলে গেল। সাদি ঘুম থেকে উঠে সুমুকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে ফেলল। বিছানা ছেড়ে উঠে আশেপাশে তাকিয়ে দেখল কোথাও নেই। টেবিলের দিকে তাকাতেই সেখানে একটা চিরকুট দেখতে পেল। ডাক্তার সাহেব, এত খোঁজাখুঁজি করতে হবে না। আমি হসপিটাল চলে এসেছি, আর তারা ছিল বলে। তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি। সেদিনই সাদির ময়মনসিংহ থেকে ফোন আসে, তাকে আবার ময়মনসিংহ যেতে হবে। সুমুকে বকতেই সে প্রচুর অভিমান করেছিল, কিন্তু পরে সমস্যা বুঝতে পেরে রাজি হয়ে যায়। এভাবেই সাদির জীবন কাটছে সুমুবিহীন। এতদিন তো বিয়ের দোহাই দিয়ে নিজেকে সামলেছে, কিন্তু বউ থাকা সত্ত্বেও এই দহন আর মানতে চাইছে না মন। কিন্তু কিছু করারও নেই, সে ময়মনসিংহ এবং সুমু ঢাকা। আজ একটু রাত হয়ে গেছে সাদির ফিরতে। বেশি না, রাত 10টা বাজে। ফ্ল্যাটের দরজা খুলতেই কেমন যেন একটা ফিল হলো সাদির। আস্তে আস্তে রুমের দিকে যেতেই দেখে ডাইনিং টেবিলে খাবার ঢাকা দিয়ে রাখা, সাথে একটা ছোট কাগজ, যাতে লেখা, পাশের রুমে থেকে ফ্রেশ হয়ে রুমে আসো, ফাস্ট। সাদি অবাক হয়। চারপাশটা খেয়াল করে, খুব সুন্দর গোছালো। তার বুঝতে একটুও কষ্ট হয়নি এসব কে করেছে। তাই সুমুর কথা মতো সাদি ফ্রেশ হয়ে খাটের উপর রাখা পাঞ্জাবিটা পরে নেয়। তারপর রুমে আসে। রুমের দরজা ভিড়ানো, হালকা ধাক্কা দিতেই খুলে গেল। সারা রুম ফুল দিয়ে সজ্জিত। কিন্তু সুমু কোথায়? ভাবতে ভাবতেও চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নায়। সেখানে আরেকটা কাগজে লেখা, খুঁজে পাচ্ছ না আমায়? সাদি হেসে দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দার চেয়ারটায় একটা মায়াপরী বসা, লাল শাড়ি পরিহিত একটা মায়াজাল। চাঁদের আলোয় তাকে এতই স্নিগ্ধ লাগছে যে সাদি চোখ ফেরাতে পারছে না। এ কি তার কল্পনা নাকি বাস্তব?
সুমু এখানে কি করে? চলবে।